আচ্ছা, ফাংশনগুলোর মধ্যে থেকে মান্থে কি হবে, মাসের ভ্যালু দেখাবে, ইয়ার ভ্যালু দেখাবে, এটাতে 16 মানে 2016 দেখাবে, ঠিক আছে। আচ্ছা, নাও বলে একটা ফাংশন আছে, নাও ফাংশনের কাজ হচ্ছে ডিসপ্লে সিস্টেম ডেট অ্যান্ড টাইম। তুমি শুধু নাও লিখে ভিতরে কোনো ভ্যালু না দিয়ে জাস্ট নাও লিখবে, ঠিক আছে। এখানে আমি সমান চিহ্ন দিলাম, দিয়ে NOW নাও প্রথম বন্ধনী ওপেন অ্যান্ড ক্লোজ, আর কিছু দিব না এর ভ্যালু, ঠিক আছে। তাহলে কি দেখাবে, অনলি সিস্টেম ডেট অ্যান্ড টাইম। সিস্টেম ডেট 21/11/2025 আজকের তারিখ, এবং টাইম হচ্ছে 10টা 20, ডেট টাইম দেখিয়ে দিচ্ছি। তাহলে এই ফাংশনের কাজ হচ্ছে এটাই। নাও ছাড়া এখানে শুধু মনে হয় টুডে বলে একটা ফাংশন আছে, সমান চিহ্ন দিবে অবশ্যই, নাহলে আসবে না। TODAY টুডে, দিয়ে ব্র্যাকেট ওপেন ক্লোজ। টুডেতে শুধু ডেটটা দেখায়, টুডে ডিসপ্লে অনলি সিস্টেম ডেট, বাট নাও ডিসপ্লে সিস্টেম ডেট অ্যান্ড টাইম। ওকে, নাও ফাংশন। এবার আর কি ফাংশন আছে বললাম, এখানে হচ্ছে উইকডে বলে একটা ফাংশন। যে কোনো ডেট, উইকডে লিখে যে কোনো একটা ডেট দিয়ে দিবে, ডিসপ্লে নাম্বার অফ ডে অফ দ্য উইক, ডিসপ্লে নাম্বার তোমাকে একটা সংখ্যা দেখাবে, সেটা কি হবে, ডে অফ দ্য উইক, সপ্তাহের কত নম্বর দিন। একটা সপ্তাহ কদিনে হয়, 7 দিনে। তাহলে ধরে নাও আজকের ডেটটা দিয়ে আমি WEE কে উইকডে লিখলাম ডবল কোটেশনের মধ্যে। আজকে আমাদের কত তারিখ বললাম, 21/11/2025, তাই তো, শুধু 25 লিখলে হতো। এবার এন্টার মারলে আমাকে একটা সংখ্যা দেখাবে, আজকে সপ্তাহের কত নম্বর দিন বলো। 6 নম্বর দিন। সপ্তাহের 1 নম্বর দিন কি, রবিবার, ঠিক আছে, স্টার্ট হয় রবিবার দিন। তাহলে আমাকে দেখা যাবে কত এখানে, একটা দিনই, কি দিনই বলো তো, ভুল করেছি তাই বলে না, এখানে ডবল কোটেশন দিনই লাস্টে, ঠিক আছে। এটা ইয়েস করে দিলে অটোমেটিক নিয়ে নেবে, ঠিক আছে, দেখো নিয়ে নিয়েছে, 7 দেখাচ্ছে, কেন এইখানে ডবল কোটেশন দিয়ে দিয়েছে, ভুল করে দিয়েছে, তার থেকে আমাকে দিতেই হবে, বুঝলে তো, না দিলে ওইটা দেখাবে এটা, ঠিক আছে, এইটা। তাহলে আজকে 6 নম্বর দিন, তাহলে এটা দেখে মানে একটা সংখ্যায় দেখাবে, কিন্তু কত নাম্বার দিন সংখ্যায় দেখাবে। তাহলে উইকডে ফাংশনের সাহায্যে আমরা কি বলতে পারি, যে কোনো ডেট দিয়ে দিতে পারি, সেই ডেটটা কী বার ছিল বলে দিতে পারবো, ঠিক আছে। তোমাকে বললাম না যে একটা ডেট দিয়ে দিচ্ছি, এইরকম একটা ডেট দিয়ে দিলাম যে 15 আগস্ট 1947, ঠিক আছে। তাহলে কিছু একটা দেখাবে তো, 1947 সালে 15 আগস্ট মানে আমাদের স্বাধীনতা দিবস, কী বার ছিল, 6ই দেখাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, তুমি যদি চাও যে আমি দেখতে চাইছি 1 জানুয়ারি 2030 সাল কী বার হবে, তাহলে 1/1/2030, ঠিক আছে। 3 মানে রবি সোম মঙ্গলবার, 8/8/2000 জন্ম তারিখ, 8/8/2001, এটা 8 দিনই, 8/8/2001, তাই তো। 4 বুধবার, তাই তো, বুধবার। তাহলে আমরা এর সাহায্যে বলে দিতে পারবো কি বার ছিল সংখ্যাটা দেখে, ঠিক আছে। অনেকে দেখবা যে কোনো ডেট মুখে মুখে ক্যালকুলেশন করে দেয় না, ওগুলো কি এরকম একটা ফর্মুলা আছে, ওই ফর্মুলায় তোমাকে লিপিয়ার ধরে ধরে হিসাব করে মনে মনে ওই ভাগ যোগ গুণ করে নিতে হবে, সংখ্যা বেরোবে, একটা ভাগশেষ বেরোবে সংখ্যা, সেই সংখ্যাটাকে তোমাকে বলে দিতে হবে যে এটা মানে এত, ঠিক আছে। তাহলে এইরকম অনেক ফাংশন আছে এক্সেলে আমরা কাজ করতে পারি, যেমন লসাগু বার করতে যদি চাও, ঠিক আছে, এটা হচ্ছে লোয়েস্ট কমন মাল্টিপ্লাই, ঠিক আছে। LCM মানে হচ্ছে লোয়েস্ট কমন মাল্টিপ্লাই বা মাল্টিপ্লিকেশন এরকম বলে, ঠিক আছে, লসাগু। তো এই 3টে সংখ্যার লসাগু কত হবে, এটা গসাগু, গ্রেটেস্ট কমন ডিভাইজার, ঠিক আছে, গসাগু। তাহলে এদের লসাগু আমরা দেখি, এই লসাগু মানে কি, আর গসাগু, আচ্ছা এই 45, 60 এবং 30 এদের লসাগু কত হতে পারে, না এমন একটা সংখ্যা যাকে এই 3টে সংখ্যা দ্বারাই মানে ভাগ করা যাবে, মনে হয় এইটাই নাকি, না এটা কত দিয়ে ভাগ যাবে দেখে নিই, আমিও ভুলে গেছি লসাগু গসাগু আবার সব দেখি। 180, 180 মানে 180 এমন একটা সংখ্যা, সব থেকে ছোট সংখ্যা, যাকে 45 দিয়েও ভাগ যাবে, 60 দিয়েও ভাগ যাবে, আবার 30 দিয়েও ভাগ যাবে। 3টে সংখ্যা দিয়ে 180-র নিচে কোনো সংখ্যাকে তুমি ভাগ করতে পারবে না, বেশি। হ্যাঁ ওটাই তো আসবে, তোমাকে লসাগু করতে হবে তো, হ্যাঁ উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, তাই না, হ্যাঁ উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, তাই না, বিশ্লেষণ করলে তুমি পাবা। আচ্ছা এবার গসাগু যেটা আছে, গসাগু মানে কোন বড় সংখ্যা যা দিয়ে 45কেও ভাগ যাবে, 60কেও ভাগ যাবে, আবার 30কেও ভাগ যাবে। এখানে মনে হয় বড় সংখ্যার মধ্যে মনে হয় 15 দিয়েই ভাগ যাবে, 15 দিয়েই যাবে সম্ভবত, 15 দিয়ে
হ্যাঁ 15 দিয়ে যাবে, 15 নিচে দিয়ে তো 5 দিয়েও যাবে, তাই না? কিন্তু বড় 15 দিয়েই যাবে, ঠিক আছে? তাহলে এটা আমরা দেখে নিই গসাগুটা বার করা। গসাগু তাহলে এখানে বার করলাম, এন্টার মারলাম, এই দেখো, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে গসাগু বার করা। তাহলে এইরকম অজস্র ফাংশন এক্সেলে আছে যেগুলো আমরা প্র্যাকটিক্যালি ইউজ করতে পারি আমাদের প্রয়োজন বেসিসে, সবসময় তো লাগে না, কিন্তু লাগলে এগুলো ইউজ করতে পারবো। আমি তো কয়েকটা স্যাম্পল দিয়েছি, ঠিক আছে? তোমাদের যখন বাইনারি অঙ্ক করেছিলাম, ডেসিম্যাল একটা সংখ্যা থেকে বাইনারিতে কনভার্ট করা, 2 দিয়ে ভাগ করে করে ভাগশেষ দিয়ে করতে হয়েছিল। কে কে করেছো বাইনারি? করেছো? তুমি করেছো বাইনারি? তুমি ছিল না হয়তো, ঠিক আছে? বাইনারি, ডেসিম্যাল থেকে বাইনারি, বাইনারি থেকে ডেসিম্যাল, এইগুলো এই ফাংশনের সাহায্যে আমরা বার করতে পারি, ঠিক আছে? এরকম ফাংশন আছে, জাস্ট এগুলো প্র্যাকটিস, এগুলো না, এটা বাইনারি ডেসিম্যাল না জানলে তখন এটা বুঝতে পারবে না, ঠিক আছে? যারা জানে তারা এটা ভালো ইউজ করতে পারবে, অক্টাল, হেক্সা সব বার করতে পারবে। ওকে, এবার আসছি লেখা নিয়ে কিছু ফাংশন আছে, লেখার ক্ষেত্রে ইউজ করা যায়। যেমন ধরুন আপার ফাংশন কনভার্ট দ্য টেক্সট ইনটু আপার কেস। এই যে লেখাটা ডাবল কোটেশনের মধ্যে লিখবা তাকে কিসে কনভার্ট করে দেবে? বড় হাতের করে দেবে। আপার মানে বড় হাতে, লোয়ার মানে তুমি যাই লেখো না কেন সবকে কী করে দেবে? ছোট হাতের করে দেবে। প্রপার যদি লিখো এটা হচ্ছে প্রথম অক্ষরগুলো বড় হাতের, যেমন টি বড় হাতের হবে, কম্পিউটার সি বড় হাতের, একাডেমির এ বড় হাতের, ঠিক আছে? এইভাবে বড় হাতের করে দেবে। আর একটা ফাংশন আছে লেন মানে এখানে কতগুলো ক্যারেক্টার আছে তার কাউন্ট করে তোমাকে বলে দেবে সংখ্যা। 15টা অক্ষর আছে কি আদৌ? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14। তাহলে এইখানে একটা স্পেস আছে, এইটা হচ্ছে একটা এক্সট্রা, একে ধরবে, এর ভিতরে যতগুলো স্পেস ধরবে এগুলো ধরে নেবে, ঠিক আছে? তার এটা কারণ স্পেসকেও ক্যারেক্টার কাউন্ট করবে। ওকে, তাহলে লেন্থটা বলে দেবে যে কতগুলো অক্ষর আছে, লেন ফাংশন। ওটা হচ্ছে টগল কেস। টগল কেসটা এখানে কোনো ফাংশন নেই এক্সেলে, ওটা এমএস ওয়ার্ডে আছে টগল কেস, ঠিক আছে? হ্যাঁ টগল কেস আছে। তা এইগুলো নর্মাল ফাংশান, কিছু ধরনের টেক্সট ফাংশান, কিছু ডেট ফাংশান, কিছু তোমার এইগুলো নিয়ে আমরা ইউজ করতে পারছি, ঠিক আছে? তো এই ফাংশানগুলো বাইরেও আরও দুটো মজার ফাংশান বা সব থেকে ইউজফুল ফাংশান, আরও দুটো না অনেক আছে, আমি দুটো তোমাদের দেখাচ্ছি, 3টে দেখাচ্ছি, যেটাকে বলা হয় লজিক্যাল ফাংশান। এইটা হচ্ছে আসল কাজ এমএস এক্সেলের, ঠিক আছে? লজিক্যাল ফাংশান কি কি আছে? ইফ, অর, অ্যান্ড, ঠিক আছে? তো মেন আমাদের যে ফাংশানটা সেটা হচ্ছে ইফ। এই ইফের লজিকটা যদি ভালো করে শিখে যাও, তোমার আগামী দিনে কম্পিউটারে যত প্রোগ্রামিং হবে, যত লজিক আসবে, মানে সব জিনিস লজিকে চলে। লজিক মানে হচ্ছে যে কোনো শর্ত, যদি তুমি এটা চাও তাহলে এটা পাবা, যদি এটা হয় তাহলে এটা হবে, যদি এটা হয় তাহলে এটা হবে, এইটা হচ্ছে লজিক। তুমি ধরে নাও একটা জামা কিনবা অনলাইনে, তোমার লজিক কী থাকলো? তোমার ক্রাইটেরিয়া প্রথমে থাকলো যে আমি ফিল্টার করব, যে আমি লাল রঙের শার্ট নিব, কটন নিব, এই সাইজের নিব, 3টে ক্রাইটেরিয়া দিয়ে দিলাম। তার মানে ও চেক করবে, যদি ও এটা টিক মারে, যদি এটা টিক মারে, যদি এটা টিক মারে, তাহলে এইগুলো আসবে ফিল্টার হয়ে। বোঝা গেল তো? তাহলে এই লজিকটাকে আগে তোমাকে ক্লিয়ার করতে হবে। লজিকের সিনট্যাক্স আছে, কীভাবে ইউজ করতে হয়। যেমন লজিকে এই যে ইফ ফাংশনের কাজ কি বলেছি, দিস ফাংশন ইজ ইউজ টু ডিসপ্লে রেজাল্ট ইউজিং অন অর মোর কন্ডিশন। তুমি একাধিক শর্ত দিয়ে দিতে পারো, সেটার উপর বেস করে এক বা একাধিক শর্তের উপর বেস করে একটা ফলাফল তোমাকে দেবে। সেই শর্তটা কি কেউ তোমাকে বলে দিতে পারে আমার এই শর্ত, কেউ বা তুমি নিজের মতন করে শর্ত তৈরি করো, ঠিক আছে? এই শর্তের উপর বেস করে যদি ফলাফল চাও তাহলে এই ইফ ফাংশন দিয়ে কাজ করবে, এবং আগামী দিনে আমাদের এই ইফটা নিয়েই কাজ ম্যাক্সিমাম হবে, এই লজিকটা নিয়ে, ঠিক আছে? যদি এটা হয় তাহলে এটা দেখাবে, যদি এটা হয় তাহলে এটা দেখাবে, ঠিক আছে? এইটাই ম্যাক্সিমাম চলবে। যদি ধরে নাও সিঙ্গেল কন্ডিশন হয়, মানে তুমি একটাই শর্ত দিতে চাইছো, এটা হলে এটা দেখাবে। সিনট্যাক্স মানে হচ্ছে নিয়ম, ঠিক আছে? গ্রামাটিক্যাল সিনট্যাক্স। তাহলে কী করে ইফ ব্যবহার করতে হয়? ইফ সমান চিহ্ন ইফ লিখতে হয়, প্রথম বন্ধনীর মধ্যে শর্তটা তোমার দিতে হয়, যে শর্তটা তোমাকে দেওয়া হয়েছে সেই শর্তটা প্রথমেই লিখতে হবে, শর্তটা দিয়ে দিতে হবে, কমা দিয়ে ট্রু রেজাল্ট, অর্থাৎ শর্ত মানলে, তোমার যদি শর্ত কেউ মানে তাহলে এখানে যেটা লিখবা সেটা তোমাকে দেখাবে। আর তুমি যে শর্তটা দিয়েছো সেটা মানছে না, তাহলে পরে যেটা লিখবা সেটা দেখাবে। এটাকে ফলস রেজাল্ট বলা হয়। ট্রু কন্ডিশন বা ট্রু আউটপুট, ট্রু রেজাল্ট বা ফলস রেজাল্ট আমরা বলতে পারি, ঠিক আছে? একটা এক্সাম্পল দিই, তোমাকে বলেছে পার্সেন্টেজ, একটা পার্সেন্টেজ করো এবং বলে দিয়েছে শর্ত পার্সেন্টেজ যদি 60-এর বেশি হয় তাহলে গুড, না হলে ব্যাড, ঠিক আছে? মানে এক্সেলে তোমাকে বলেছে তুমি এখানে একটা পার্সেন্টেজ লেখো, তুমি হেডিং করে নিয়েছো পি আর পার্সেন্টেজ, আর এখানে দিয়েছো রেজাল্ট বা গ্রেড, ঠিক আছে? GRAD গ্রেড লিখেছো। এবার বলেছে তুমি এখানে পার্সেন্টেজ লিখো, এরকম অনেকগুলো পার্সেন্টেজ লিখেছো।
তোমাকে এবার বলা হয়েছে এই যে ঘরে যে পার্সেন্টেজটা লিখেছো তুমি আমাকে বার করে দাও, এই পার্সেন্টেজটা যদি 60-এর বেশি হয় তাহলে তোমাকে এখানে গুড দেখাবে, এই পার্সেন্টেজটা যদি 60-এর নিচে হয় বা 60-এর বেশি না হয় তাহলে ব্যাড লেখাটা দেখাবে। তুমি তো দেখে দেখে কে এটা ব্যাড গুড ব্যাড ব্যাড গুড বলতে পারবা, কিন্তু যদি হাজার হাজার থাকে অতগুলো লিখতে তো টাইম লাগবে আমার প্রচুর, তাই না? তাহলে আমাকে হ্যাঁ একটা চেক করতে হবে, তাহলে আমাকে ইফ ব্যবহার তখন মাথায়, তাহলে এখানে শর্ত আছে কি বলেছে, যদি পার্সেন্টেজ যদি আছে, তাই না? আর ইফ মানে যদি, তাহলে যদি পার্সেন্টেজ 60-এর বেশি হয় তাহলে গুড, না হলে ব্যাড, তাহলে আর না হলে ব্যাপারটা চলে আসছে, তাই না? আচ্ছা, এই লজিকটা ভালো করে দেখো, খুব ইজিলি এবং খুব মজার জিনিস। আমি এখানে তাহলে এবার ইফের সিনট্যাক্সটা ফলো করি। ইফ প্রথমে ইফ দিব, প্রথম বন্ধনী দিব, তাই তো? এইটা হচ্ছে কন্ডিশনের জায়গা। কন্ডিশনটা কোন সেলের উপর দিচ্ছ তুমি? সেল অ্যাড্রেসটা বলো। না না, C2 কে কিছু চেকই করবে না, চেক করবে তো B2 কে চেক করবে। চেক করবো কাকে? আমি যে সেলে লিখছি ওই সেলে আউটপুট আসবে, রেজাল্ট আসবে, কিন্তু চেক করবো তো B2-কে, চেক করবো তো এই নাম্বারটা, এই 45 নাম্বারটা চেক করবো, তাই না? একে আমি চেক করব। তাহলে এই সেল অ্যাড্রেসটা মানে এটা হচ্ছে B2, তুমি লিখে দাও B2, দেখো সিলেক্ট করে নিয়েছে। তাহলে যদি B2 কি হয় 60-এর বেশি, মানে B2 60-এর বেশি, তাহলে বেশি মানে কি গ্রেটার দেন 60, তাই তো? B2 ইফ B2 গ্রেটার দেন 60, এই যে এবার দেবো কমা, ঠিক আছে? এই কি লেখা আছে এখানে, ভ্যালু ইফ ট্রু, মানে এবার ট্রু রেজাল্টটা, ট্রু স্টেটমেন্টটা দিতে হবে, তাই না? তাহলে ট্রু স্টেটমেন্ট কি, না 60-এর বেশি হলে তো গুড, তাহলে ডাবল কোটেশনের মধ্যে লিখবো GOOD, কোনো লেখাকে ডিসপ্লে করা থাকলে ডাবল কোটেশনে লিখবে অবশ্যই, ঠিক আছে? এরপর কমা। এবার বলছে ভ্যালু ইফ ফলস, মানে এটা যদি না হয়, অর্থাৎ এই কন্ডিশনটা যদি না মানে 60-এর বেশি যদি না হয় তাহলে কি দেখাবে আমাকে? ব্যাড দেখাবে এইটা। তাহলে দেখো ইফ কন্ডিশন ট্রু রেজাল্ট ফলস রেজাল্ট, এই দুটো কিন্তু তোমাকে একসাথে কোনোদিনই দেখাবে না, যে কোনো একটা দেখাবে, হয় গুড দেখাবে না হলে কি দেখাবে, ব্যাড দেখাবে। তাহলে গুড কখন দেখাবে? যদি 60-এর বেশি হয় তাহলে গুড দেখাবে, আর না হলে ব্যাড দেখাবে। এই 60 হলে ব্যাড দেখাবে, কারণ তুমি তো বলেছো 60-এর বেশি, গ্রেটার দেন 60 বলেছো, তাহলে 60 অথবা তার যদি বেশি করতে চাও তাহলে কি করতে হবে, আমাকে একটা ইকুয়াল টু দিতে হবে, গ্রেটার দেন ইকুয়াল টু দিতে হবে, গ্রেটার দেন ইকুয়াল টু দিতে হবে। তাহলে 60 অথবা তার বেশি, গ্রেটার দেন ইকুয়াল টু যেটাকে বলা হয়। অপারেটর আগের দিন দেখালাম না, অপারেটর গ্রেটার দেন ইকুয়াল টু, ঠিক আছে, লেস দেন ইকুয়াল টু। তাহলে তুমি প্রথমে গ্রেটার দেন দিয়ে করে দেখো কি হচ্ছে, তাই না? এবার এন্টার মারি, কি দেখালো? ব্যাড। কেন ব্যাড? কারণ এ 60-এর নিচে। একে যদি 60 দিয়ে দিই তাও কি দেখাবে আমাকে? ব্যাডই দেখাবে। এবার থেকে 61 দাও, গুড হয়ে গেল, ঠিক আছে? আবার আমি চেঞ্জ করি, 60 দিই, 60-এ ব্যাড দেখাচ্ছে। কেন ব্যাড দেখাচ্ছে? কারণ আমার এই লজিকে বলা হয়েছে ইকুয়াল টু দিইনি, এখানে একটা ইকুয়াল টু দিয়ে দিলাম, দিয়ে এন্টার মারি, এবার দেখো গুড হয়ে গেল। এবার এর ক্ষেত্রে কি লিখতে হতো ফর্মুলাটা আমাকে বলো, এই সেল অ্যাড্রেসের ক্ষেত্রে? ইফ প্রথমে সমান দিব, হ্যাঁ, ইফ কে গ্রেটার দেন B3 গ্রেটার দেন ইকুয়াল টু 60, তাহলে গুড, তাই তো? গুড, না হলে ব্যাড। এবার এতগুলো যদি এইভাবে গুড ব্যাড, তাহলে আমাদের খাটনি কি হয়ে গেল, তাই না? তাহলে তোমার খাটনি কি হয়ে গেল, তাহলে গুড পেয়েছে, দেখি এবার কমিয়ে দিই, ব্যাড হয়ে গেল, আবার বাড়িয়ে দিই, গুড হয়ে গেল। তাহলে আমাদের খাটনি কি হয়ে গেলো, তাহলে এক্সেল করছি কম্পিউটার খাটবো কেন? একটাই লিখবো, একটাই লিখে এই যে এই না অনলাইন কোনায় মাউস পয়েন্টারটা নিয়ে গেলে এরকম একটা প্লাস সাইন আসবে, দেখতে পাচ্ছ? মাউস পয়েন্টারটা এক্সেলে কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের হয়, মধ্যে নিয়েছি প্লাসটা মোটা হয়ে যাচ্ছে, সাইডে এখানে নিয়ে এলে এরকম হয়ে যাচ্ছে, আবার তুমি যখন ডাবল ক্লিক করবা কার্সার চলে আসবে, মাউস পয়েন্টার এরকম আয়ের মতন হয়ে যাবে, তাই না? তাহলে অনেক রকম হবে। মাউস পয়েন্টারটা এটা সিলেক্ট করবা, মাউস পয়েন্টারটা এইখানে নিয়ে যাবে, ঠিক আছে? এবার এখানে গিয়ে টেনে দেবার নিচের দিকে যত দূর আছে অটোমেটিক কে কত আছে গুড ব্যাড তোমার হয়ে যাবে, আছে? তাহলে একটা লিখে আমাকে টেনে দিলে হয়ে গেল, তোমার হাজার হাজার থাকুক না কেন, তুমি এই ধারে সংখ্যা বসিয়ে দাও, ধরো আমি এই ধারে সংখ্যা আরও এদিকে সংখ্যা বসিয়ে দিলাম, আমি এদিকে আমার এতটা, ওরে বাবা বড় হয়ে গেল, আন্ডু করি, দাঁড়াও আমি এখানে একটা সংখ্যা লিখে দিচ্ছি, অ্যাভারেজ ধরো কিছু একটা সংখ্যা লিখে দিচ্ছি, অটোমেটিক আসছে কে গুড আর কে ব্যাড আমাকে চিন্তা করতে হবে না, একবার টেনে দিয়েছি তো ওই জন্য ফিল্ডটাকে ধরে নিচ্ছে, ব্যাডই থাকবে, ঠিক আছে? তাহলে একটা লিখে যদি টেনে দিই তাহলে সবারই অটোমেটিক চলে আসবে।
তাহলে সিনট্যাক্সটা কি বুঝতে পারলে, যে আমি এইটা দেখো ফলো করো, এই যে রেজাল্ট পার্সেন্টেজ তুমি যাই লিখবে, ইফ এখানে আমার সেল অ্যাড্রেসটা একটা ব্যাপার আছে ভাইটার কাছে, যে সেল অ্যাড্রেসের উপর তুমি শর্ত দিচ্ছ সেই সেল অ্যাড্রেসটা এখানে যেমন কি লেখা আছে, A2 লেখা আছে। A2 কেন লেখা আছে, কারণ আমার এখানে এইখানে লিখেছিলাম, তাই না, তার জন্য A2 লেখা আছে। আমি তো B2 এর উপর দিয়ে করলাম, তাই এখানে B2 লিখতে হলো। তাই এটা মাথায় রাখবে। তুমি যদি এটাকে ডিলিট করে দিই, তাহলে এটা ডিলিট করে দিলাম তো, ডিলিট, এবার দেখো এই সেল অ্যাড্রেসটা A2 হয়ে গেছে অটোমেটিক্যালি, হয়েছে A2। এটা এর এক্সেলের মজার জিনিস, অটোমেটিক ও কিন্তু চেঞ্জ করে নিল। এই সেল অ্যাড্রেসটা কি হওয়া উচিত ছিল বলো দেখি, এটা A6 হওয়া উচিত ছিল। এখানে ডাবল ক্লিক করে দেখো, বা এখানে দেখো A6 লেখা আছে, লেখা আছে A6, এখানে ডাবল ক্লিক করে দেখো A6 লেখা আছে। আমাকে একটা একটা করে লিখতে হবে না, একবার লিখে দিলেই অটোমেটিক টেনে দিলেই সব চলে আসবে, ঠিক আছে। A7, A9, ওই দেখো A9 ফর্মুলা বার দেখো A9, যে অটোমেটিক সেল অ্যাড্রেসটাকে চেঞ্জ করে নেবে পরপর। হ্যাঁ, আচ্ছা এবার আসি এইটা। তাহলে এখানে একটা শর্ত দিয়েছিলাম তোমাদের, দেখো এখানে আমি বলেছিলাম যে CITA হলে কোর্স ফিস 2000 টাকা, আর না হলে 3000 টাকা। তোমাকে একটা বলেছি এখানে কোর্সের নাম লিখবা, COURAC কোর্স, এখানে ফিজ FEES, সিঙ্গেল কন্ডিশন। আমি কোর্সের নাম বলে দিয়েছি, যদি CITA হয় তাহলে 2000, DITA 3000, ADITA 3000, CITA 2000, DITA, CITA। আচ্ছা এরকম কোর্স লেখা আছে, তুমি একটাই শর্ত দিয়েছ, CITA হলে 2000, বাকি সব 3000, একটাই শর্ত, যদি কোর্সের নাম CITA হয় তাহলে কত 2000, আর না হলে 3000। আমি আলাদা আলাদা কোর্সে আলাদা আলাদা ফিস দিচ্ছি না এখন, ঠিক আছে, যেহেতু সিঙ্গেল কন্ডিশন শিখছি আমরা মাল্টিপল কন্ডিশন যখন শিখবো, যে একাধিক শর্ত, তাহলে CITA হলে 2000, DITA হলে 3000, অমুক হলে 4000, আলাদা আলাদা কোর্স দিতে পারি আমরা, ঠিক আছে। কিন্তু এখন সিঙ্গেল কন্ডিশন শিখছি, এখন বলছি CITA হলে 2000, না হলে 3000, ঠিক আছে। তাহলে এবার বলো আমি শর্তটা কি লিখবো, যদি না কে CITA, কে C2, ইফ C2 কি লিখবো, গ্রেটার দেন ইকুয়াল টু, কেন এখানে তো গ্রেটার দেনের ব্যাপারই আসছে না, কতটা লেখা বড় ছোট হবে না, লেখা তো বড় ছোট হবে না, সংখ্যা বড় ছোট হতে পারে, তাই ওটা যেন এক্স্যাক্ট ইকুয়াল টু হয়, মানে ইকুয়াল টু এই লেখাটা হয়, তাহলে লেখাকে সবসময় কিসে রাখতে হয়, ডাবল কোটেশনে। তাহলে এটা যদি কি হয়, এটা হয় এইটা, ঠিক আছে। অর্থাৎ C2 ইকুয়াল টু CITA, C2 ঘরে যদি CITA থাকে কমা, তাহলে কি হবে, কত টাকা 2000 দেখাবে আমাকে, কত দেখাবে, এটা সংখ্যা, এখানে ডাবল কোটেশন দিলাম আমি, দিব না, সংখ্যাকে ডাবল কোটেশন কোনো সময় দেবো না, ডাবল কোটেশন দিব অনলি লেখাকে, যেখানেই লেখা থাকুক আমার ফর্মুলাতে ডাবল কোটেশন দিতেই হবে তোমাকে, ঠিক আছে, না হলে বুঝতে পারবে না কম্পিউটার, বোঝা গেল। আচ্ছা তাহলে 2000, এটা হচ্ছে পরের কমাটা হচ্ছে না হলে, মানে ফলস কন্ডিশন, না হলে কত 3000, তোমার ইচ্ছা, তোমার হাতে কন্ডিশন, তুমি যা দিবা সেটাই। এবার ইন্টারমিডিয়েট, তাহলে কত দেখালো আমার 2000। এবার এটা কি করবো আমি, হ্যাঁ অবশ্যই এরকম প্লাস থাকলে হবে না, কিন্তু এরকম হবে না, ঠিক আছে। অনেক এইটা আবার অনেক সময় এরকম প্লাসটা এরকম হয়ে যায়, এটা যদি চান ওই ফর্মুলাটাই পালিয়ে আসবে, সেলটাই পালিয়ে আসবে এখানে, ঠিক আছে, এরকম যদি থাকে তাহলে হ্যাঁ সেলটাই পালিয়ে আসবে। সেই ক্ষেত্রে এই কোনো একটা প্লাস পয়েন্ট দেখে, এটা কোনো একটা পয়েন্ট দেখতে পাচ্ছে না, ওর পর মাউস নিয়ে গেলে এরকম প্লাসের মতন আসবে, প্লাসটা কালো চারকোনা প্লাসের মতন আসবে, ঠিক আছে। এইটা ধরে টানবে, যত দূর থাকবে, কে 3000 কে 2000, আর চিন্তা করতে হবে না, কারণ আমি কি দিয়েছি, শর্ত দিয়েছি। শর্ত আমার যদি ভুল হয়, ভুল রেজাল্ট আসবে, শর্ত ঠিক হলে ঠিক রেজাল্ট আসবে, কম্পিউটার ভুল করবে না, ঠিক আছে, ওদের মানুষ না। হ্যাঁ হ্যাঁ এই দেখো এখানে বুঝতে পারলা, A2 CITA হলে 2000, আর না হলে কি বলেছি এখানে আমি, ইনভ্যালিড কোর্স, এই লেখাটা দিয়েছি। তার মানে কি CITA না পেলেই যে কোর্সের নামটা দিয়েছো সেটাকে কি দেখাবে, ইনভ্যালিড কোর্স। তোমার যদি বলে হ্যাঁ তুমি, আমি এখানে বললাম CITA হলে 2000, না হয় 3000, তুমি যদি 3000 না বলে বলতে এটা যদি CITA না হয়, তাহলে তুমি অন্য কিছু দিব, যে বললো চেঞ্জ দ্য কোর্স বা যা লিখবা সেটা দেখাবে। তুমি হয়তো এখানে লিখে দিলা যে ইনভ্যালিড, ইনভ্যালিড, ঠিক আছে, ইনভ্যালিড কোর্স বা ইনভ্যালিড কিছু একটা লিখে দিতে, এটা তো ডবল কোটেশন দিতে হবে, এটা যেহেতু অক্ষর, তাই আমাকে কি করতে হবে, এটাকে ডাবল কোটেশন দিতে হবে। এবার এন্টার মারি, তাহলে এটা CITA তাই কিছু বলেনি, কিন্তু অন্যগুলো কি, কোনগুলো ইনভ্যালিড দেখো, CITA বাদ দিয়ে যেগুলো আছে সবই কী হয়ে গেল, হ্যাঁ DITA ইনভ্যালিড হয়ে গেল। কেন ইনভ্যালিড, কারণ আমি বলেই দিয়েছি CITA হলে এটা, না হলে ইনভ্যালিড, ঠিক আছে, এই হচ্ছে লজিক, আর কিছু না।
তাই এই সিনট্যাক্সটা যদি শিখে যাও, তোমাকে যে শর্তই দেখ না কেন তুমি নিজের মতন করে বার করতে পারবা। তোমাকে শর্ত দিবে, আমাদের কী হয়, আমাদেরকে বলে দেয় আমার কাছে প্রচুর ডেটা আছে, এর মধ্যে থেকে এইগুলো বার করো, তাহলে আমাকে ভাবতে হয় যদি এটা হয় তাহলে এটা হবে, যদি এটা হয় তাহলে এটা হবে, যদি এটা হয় তাহলে এটা হবে, তাহলে সেই লজিকটা আমাকে ফেলতে হবে। আমি ফর্মুলা দিয়ে দিলাম, তো একবার টেনে দিলাম, বেরিয়ে গেল। ডেটা কীরকম দেয় তোমার বললাম না, যে প্রচুর ডেটা মানে থাকে, মানে ধর না এই স্কুলের কথাই বলি, স্কুলের কথাটাই ভাবো যে কতটা তথ্য আছে এখানে, কতটা স্কুল আছে, ঠিক আছে। এবার আমি বললাম আমাকে এসএসকে আর এমএসকে গুলোকে বার করে দাও, এখানে এসএসকে এমএসকে লেখা আছে দেখতে পাচ্ছ, ঠিক আছে। তাহলে এই সেল যদি এসএসকে হয় তাহলে এটা, যদি না হয় তাহলে এটা, এরকম আমাকে ফিল্টার মারতে হবে, নাহলে আমাকে শর্ত দিতে হবে, ঠিক আছে। তাহলে এইরকমভাবে তথ্য দেখে আমাকে তখন কাজ করতে হয়, ক্লিয়ার। লজিক শিখে গেলে এটা পারবে। তাহলে এই গেল সিঙ্গেল কন্ডিশন, ওকে। তোমাদের যেটা কাজ হবে প্র্যাকটিক্যালি নেক্সট দিনের জন্য তোমরা যেটা করবে সেটা আমি দেখিয়ে দিই। তোমরা এক্সেল খুলবে, ঠিক আছে। মাল্টিপল কন্ডিশন এখনো করাইনি, মাল্টিপল কন্ডিশনটা আমি করাবো নেক্সট দিন, কিন্তু তার আগে তোমরা যে প্র্যাকটিসটা করবে একটা এক্সেল শিট খুলবে। এক্সেল শিট খুলে আমি একটা স্যাম্পল ক্লাস নিয়ে নিই, এখানে স্যাম্পল ক্লাস করা আছে, অনেকগুলো জিনিস আছে। ধরে নাও মার্কশিট তৈরি করবে একটা, ঠিক আছে। মার্কশিট লেখা আছে দেখতে পাচ্ছ এখানে, আমার এখানে তো অনেক কিছু করা আছে, তোমরা জাস্ট সিম্পল মার্কশিট নেবে। মার্কশিটের এখানে আসি, এই সাবজেক্টগুলো লিখবে, রোল, হেডিং দিবে রোল, নেম, কোর্স, কোর্স দিয়েছি আমি, কোর্স দেবো না, এই সাবজেক্ট আমি নতুন করে করি, এখানে এটা দেখে লাভ হবে না, এখানেই করো, ঠিক আছে। প্রথমে ধরে নাও কি নিয়ে নিলে, রোল নিয়ে নাও, ঠিক আছে। ক্যাপস লক অন করা আছে, ক্যাপস লকটা অফ করে দিই। রোল নিয়ে নাও, তারপরে তার নেম, ক্লাস, তারপরে সাবজেক্টের নাম দিয়ে দাও, বেঙ্গলি, ইংলিশ, লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, ম্যাথ, ঠিক আছে, হিস্ট্রি, যা যা আছে, ঠিক আছে। তুমি মাধ্যমিকে যদি করতে চাও তো মাধ্যমিক লেভেলেই করো। জিওগ্রাফি, এটাই তো মানে সাবজেক্ট, তাই তো? 7টা না? 7টা, আমাদের সময় 8টা ছিল। কি একটা বেশি ছিল আমাদের? বাংলাটা 2টো ছিল, ফার্স্ট পেপার সেকেন্ড পেপার ছিল বাংলা। 200 নম্বরের পরীক্ষা হতো। তাও বা আমাদের মাধ্যমিক দিয়েছি আমরা 9 এবং 10 দুটো মিলে। 9-এরও পড়া পড়তে হবে, মাধ্যমিকে প্রশ্ন আসবে, 10-এরও প্রশ্ন আসবে মাধ্যমিকে, দুটো থেকে, ঠিক আছে। মানে চাপের শেষ নয় ধরে না। আচ্ছা, টোটাল আসবে, তারপরে কি আসবে, পার্সেন্টেজ আসবে। এইচএসটাতেও তাই ছিল আমাদের, মানে আমাদের সিস্টেমটাই তখন সেই রকমই ছিল। 1000 নম্বরের এইচএস পরীক্ষা, একসাথে দুটো পরীক্ষা দিতে হবে একদিনেই, ঠিক আছে। হ্যাঁ, 11-12 মিলিয়ে। হ্যাঁ, অ্যাডজাস্ট বলতে এই সবগুলোকে একসাথে কলমকে এইভাবে সিলেক্ট করে নিয়ে ডাবল ক্লিক করলে কি হয়, লেখা যত বড় তত বড় কলমের উইথটা ঠিক হয়ে যায়। তারপরে তুমি নেম টেমগুলো বড় করতে, এভাবে টেনে বড় করতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। আচ্ছা, এখানে ধরো নাও রোল আমি 1 বসালাম, এন্টার মারলাম, 2, এইটাকে ধরে দুটোকে একসাথে ধরে যদি টেনে দাও তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 হয়ে যাবে, দুটোকে একসাথে ধরে টানতে হবে, ঠিক আছে। এটা একটা মজার জিনিস। নেম এবার তুমি কোনো কারোর নাম লিখে দাও, আমি ধরে নাও এখানে অমিত লিখে দিলাম। অমিত লিখে যদি টানি তাহলে সবই অমিত আসছে, অমিত দাস। এটা তোমাদের আসবে না কম্পিউটারে, করা আছে কিনা আমার দেখি, হ্যাঁ আসছে। আমি কিছুজন স্টুডেন্টের নাম লিখে নিলাম, ঠিক আছে। এখানে ডাবল ক্লিক করলে দেখো সাইজটা অটোমেটিক অ্যাডজাস্ট করে নেবে। এই নামগুলো আমার করা আছে, তোমাদের ক্ষেত্রে আসবে না। হ্যাঁ, এটা শিখতে হবে যে আমি একসাথে একজনের নাম লিখবো, সবার নাম কী করে চলে আসবে টেনে দিলে। হ্যাঁ, এটা তোমার ম্যানুয়াল এন্ট্রি করবে, কোনো অসুবিধা নেই। এবার তারা কোন ক্লাসের স্টুডেন্ট, আমি ক্লাস 10-এর স্টুডেন্ট করে দিলাম। 10 লিখে যদি টেনে দিই একই লেখা সব 10ই চলে আসবে, ঠিক আছে। আচ্ছা, বাংলায় কত পেয়েছে, ইংরেজিতে কত পেয়েছে, আমি ধরে নাও একটা মার্কস বসিয়ে দিই। হ্যাঁ, আর তোমরা এখানে বসাবে, ম্যানুয়ালি বসাবে, আমি একটা বসিয়ে দিই। তোমাদেরকে ওই ফাংশনটা এখনো শেখায়নি। মার্কস একটা বক্স দিলাম, ঠিক আছে। এটা নর্মালি কম তোমাদের মার্কস। এখানে আমি একটা ফাংশন ইউজ করেছিলাম, ঠিক আছে। ফাংশনটা তোমাদেরকে পরে যখন শেখাবো তখন বুঝতে পারবে, ঠিক আছে। আমি জাস্ট ধরুন লিখলাম, এখানে কিছু না, তুমি দেখো 74 লেখা আছে, এটা লেখা আছে 73 লেখা আছে, বুঝতে পারছো। হ্যাঁ, 93 এরকম লেখা আছে, নাম্বার পেয়েছে, কে কিসে পেয়েছে। এবার আমাকে কী বার করতে হবে বলো, টোটাল। বলো টোটালের ঘরে কী লিখলে টোটাল বেরোবে, কাকে, সাম ইকুয়াল টু সাম, প্রথম বন্ধনী দিলাম। এবার
74, 85, 93, এগুলো কমা কমা দিয়ে বসাবে, কমা দিয়ে বসাবে, ওগুলো কমা দিয়ে বসাবে না, সেল অ্যাড্রেস বসাও তুমি। প্রবলেম আছে, হ্যাঁ দেখো প্রবলেম আছে, যদি কমা দিয়ে বসাও, সাম না লিখে নর্মালি তোমরা যোগ করা যায়। 74 প্লাস কত আছে বলো, 85 প্লাস 93, 70, 50, 54, 83, এই তো 84, তাহলে 84 করলাম, ঠিক আছে। এন্টার মানে দেখো টোটাল 510 হয়েছে, 510, এটা আমি মাধ্যমিকে পেয়েছিলাম, ঠিক আছে। হ্যাঁ আমাদের সময় এই মাধ্যমিকে এটা পেয়েছিলাম। তো এটা হয়েছে। এবার যদি ট্রেনে দিই সবাই 510 হয়ে যাবে। কেন 510 হলো? কারণ তুমি এই ঘরে বলেছো এই সংখ্যাগুলোকে যোগ করতে, এই সংখ্যাগুলোকে, কোনো সেল অ্যাড্রেস দাওনি, সেল অ্যাড্রেসকে যোগ করতে বলো, দেখো তোমার কি হয়, ঠিক আছে। তাহলে আমি যদি সেল অ্যাড্রেসকে যোগ করতে বলি, সেল অ্যাড্রেস বলো কী কী সেল অ্যাড্রেস যোগ হবে আমার, D2, হ্যাঁ D2, তাহলে আমি এখানে এক কাজ করবে, সমান চিহ্ন দিয়ে এখানে ক্লিক করো, দেখো D2 চলে আসবে, আসছে, প্লাস এটা প্লাস এটা প্লাস এটা প্লাস এটা প্লাস এটা প্লাস এইটা, হয়ে গেল, সেল অ্যাড্রেসগুলো বসে গেল, এন্টার মারো, 510 হলো। এবার টেনে দাও, এবার আলাদা আসছে, কারণ এটা দেখো D3 হয়ে গেছে, দেখো এই যে D3 3F3 হয়ে গেছে, এটার ক্ষেত্রে হয়ে গেছে D9 F9 হয়ে গেছে। সেল অ্যাড্রেস লিখলে একটা মজার জিনিস হচ্ছে, সেল অ্যাড্রেস যদি লেখো তাহলে তোমার টানলে সবারই চলে আসবে। দ্বিতীয় নাম্বার, তুমি যদি মার্কস এখানে চেঞ্জ করো টোটালটাও চেঞ্জ হয়ে যাবে, কিন্তু সেল অ্যাড্রেস না লিখে যদি সংখ্যা বসাও মার্কস টোটাল চেঞ্জ হবে না, কিন্তু ওই সংখ্যাগুলোর যোগ ধরে বসে থাকবে যে সংখ্যাগুলো দিয়েছো তুমি, ঠিক আছে। আর সেল অ্যাড্রেস দেওয়া মানে হচ্ছে সেলে যে ভ্যালু আছে সেই ভ্যালুটাই তোমাকে এখানে ডিসপ্লে করবে, কারেন্ট অ্যাকশন, ঠিক আছে এটা। আর এবার আরেকটু খাটনি কমিয়ে দিই, তোমাদেরকে কী করতে হলো, আমাকে তো প্রচুর লিখতে হলো যে এটা প্লাস এটা প্লাস এটা। সেক্ষেত্রে সাম ফাংশনের মজা হচ্ছে, দেখো SUM সাম ফাংশন দিলাম, আমার D2 থেকে J2 পর্যন্ত যোগ করবে কোথা থেকে, D2 থেকে J পর্যন্ত, তাহলে D2 কোলন J2, এইটুকুটা বলে দিলেই হবে। D2 থেকে কতদূর যোগ করবে, J2 পর্যন্ত। এবার এন্টার মারো, বোঝা গেল। তাহলে D2 থেকে J2 পর্যন্ত, এই দেখো এইটুকুটা যদি লিখে দাও তাতেই হবে, তোমাকে গোটায় সব কমা কমা দিয়ে বসাতে হবে না। কমা দিয়ে বসাতে হতো, মাঝখানে যদি তোমার ফাঁকা থাকতো, কেউ নাই বা তুমি এটা যোগ করবা না, তাহলে তুমি কি করো, তখন কমা দিয়ে স্পেসিফিক সেল অ্যাড্রেসগুলো বসাবা। তাহলে এই সামের এই ফাংশনটা আমরা শিখছিলাম, যোগ করা যায়, সাম ফাংশনের কাজে যোগ দেখায়। তাহলে D2 থেকে J2 পর্যন্ত যোগ। এবার এটাকে টেনে দাও, ডাবল ক্লিক করো, চলে আসবে অটোমেটিক্যালি, টানতেও হবে না, ডাবল ক্লিক করলেই চলে আসে, ঠিক আছে। এটা কি হতো, D9 থেকে J9 অটোমেটিক নিয়ে নিয়েছে। এবার টোটালে তুমি যদি এখানে 400 কত পেয়েছে, এখানে এটা যদি চেঞ্জ করো 78 করে দাও, অটোমেটিক টোটাল বেরিয়ে যাবে ওর। ক্লিয়ার? পার্সেন্টেজটা বার করবে, বলো পার্সেন্টেজ কী করে বার করি আমরা? পার্সেন্টেজের নিয়ম কি, টোটাল ইন্টু তুমি কত পেয়েছো তাকে সাবজেক্ট দিয়ে ভাগ করে দাও, তাই না। আমার কটা সাবজেক্ট, 1 2 3 4 5 6 7টা, 7 দিয়ে ভাগ করলে হয়ে যাবে। তাহলে 510 পেয়েছি, 510কে 7 দিয়ে ভাগ করলেই হবে। তাহলে কী করবে, 510কে 7 দিয়ে ভাগ করবে না সেল অ্যাড্রেস দিয়ে করবে, বলো সেল অ্যাড্রেস দিয়ে। তুমি 510কে যদি ডিভাইডেড 7 করো তাও চলে আসবে 73%। সমস্যা কী হবে দেখো, এখানে 74 পেয়েছে, আমি 84 করে দিলাম, টোটালটা চেঞ্জ হয়ে গেল, পার্সেন্টেজ চেঞ্জ হলো কি, হলো না। তাহলে আমি আবার আন্ডু করি, এইখানে 510কে 7 দিয়ে ভাগ না করে আমি যদি সেল অ্যাড্রেসকে, 510 আছে কোথায়, K2-তে, তাহলে K2 ডিভাইডেড যদি 7 করে দিই তাহলে কি হলো, 73 এলো। এবার তুমি এখানে 84 করে দাও, তাহলে টোটাল বাড়লে পার্সেন্টেজে বেড়ে যাবে, টোটালও বাড়লো পার্সেন্টেজে বাড়লো, এবং এটাকে আমি ধরে কি করবো, টেনে দেবো, কে কত পার্সেন্টেজ নাম্বার পেয়েছে দেখো, ঠিক আছে, অটোমেটিক চলে এলো। এবার আসছি কি, গ্রেড কিন্তু আমার একটা লজিকে হবে না, তোমরা তো একটা লজিক শিখলে, যদি পার্সেন্টেজ অমুক হয় তাহলে অমুক গ্রেড, আবার যদি পার্সেন্টেজ অন্য কিছু হয় তাহলে পার্সেন্টেজের গ্রেডে তো অনেক কটা আছে আমাদের, যে পার্সেন্টেজ 90-এর বেশি হলে AA, 70 থেকে 80-র মধ্যে A+, এরকম কিছু গ্রেড আছে তোমাদের, দেখবা গ্রেডেশনগুলো ভাগ করা আছে। তাহলে অনেকগুলো শর্ত আছে আমার, তাহলে মাল্টিপল কন্ডিশন শিখতে হবে তোমাকে, লজিক শিখতে হবে কি একাধিক কন্ডিশনের ওপর, সেই লজিকটা আমি গ্রেডটা তোমাদের নেক্সট দিন বার করা শেখাবো, নেক্সট ক্লাসে, ঠিক আছে। মাল্টিপল কন্ডিশন এখানে আছে দেওয়া, দেখবে এরপরেই মাল্টিপল কন্ডিশন করিয়েছি, এই যে সিনট্যাক্স ফর মাল্টিপল কন্ডিশন। যদি একাধিক শর্ত থাকে, তার মানে কি, পার্সেন্টেজ যদি 90-এর বেশি হয় AA, 80-এর বেশি হলে A+, 70-এর বেশি হলে A, 60-এ B+, 50-এ B, এটাতে এটা, আদারওয়াইজ কী হবে, ফেল হবে। তাহলে এটার জন্য এরকম কন্ডিশন ফার্স্ট, সেকেন্ড, থার্ড, একাধিক কন্ডিশন একবারে দিয়ে তোমাকে লিখতে হবে, একবারই লিখতে হবে, হাজারবার লিখতে হবে না, একবারই লিখে তো কন্টিনিউ দিলে সবারই চলে আসবে, ঠিক আছে। কিন্তু এটা আমরা নেক্সট দিন করবো, এই যে
বুঝতে পেরেছি তো? তাহলে অটোমেটিক গ্রেডটা আমার বেরিয়ে যাবে যে কীভাবে আমরা গ্রেড বার করবো এই গ্রেডটা। তাহলে এটা করবে, এটা কী করবে, সেভ করবে। সেভ করে নাম দিয়ে, আমি যেমন এখানে নাম দিয়ে দিলাম সিআইটিএ তোমাদের 28, সিআইটিএ 28 সেশন লিখে দিলাম, সিআইটি 28 বলে সেভ করে রেখে দিলাম এই ফাইলটা, ঠিক আছে? তাহলে এইটার পর নেক্সট দিন আমরা কী করবো, এখানে গ্রেড বার করা শিখবো। ওকে, বোঝা গেল? কি এক্সেল ভালো লাগছে না খারাপ লাগছে? এক্সেল কিন্তু খুব মজার জিনিস, আর এক্সেলে এত কিছু আছে। এক্সেলে তোমরা বেসিক লেভেল শিখছো, এক্সেলে অ্যাডভান্স লেভেল আছে, ঠিক আছে? অ্যাডভান্স লেভেলে প্রচুর কাজ হয়। বেসিকটা শিখলে যে কোনো চাকরি বাকরির ক্ষেত্রে বেসিকটাই দরকার হয়। অ্যাডভান্স একটু অ্যাডভান্স লেভেলের গ্র্যাজুয়েশন লেভেল হলে তখন অ্যাডভান্স দরকার হয়, তার আগে দরকার হয় না। কিন্তু বেসিকটাই অনেকে পারে না, এইটাই। এক্সেলের দেখবে আস্তে আস্তে। এক্সেলে তো আজকে কোন ক্লাস হলো? আজকে সেকেন্ড ক্লাস। আজকে এক্সেলের সেকেন্ড ক্লাস, আরও কত কী আছে। আমি যে তোমাকে স্যাম্পেল, আমাদের একটা ফাইল আছে দেখো, এই ফাইলে আমার কতগুলো সিট আছে। যদি প্রপার তোমাদের ঠিকঠাক সব ক্লাস হয়, মার্কশিট, ভিলুকআপও দেখানো আছে, তারপরে তোমার এগুলো আছে, এগুলো কী আছে, স্যালারি আরও অনেক প্রচুর কাজ আছে, ঠিক আছে? এগুলো পরপর স্টপ করি।